গণজাগরণ মঞ্চের আলোচিত মুখ লাকি আক্তারকে আটক করেছে যৌথ বাহিনী। চৌকাঙ্গানে সালা রাপ্পা রাপ্পা অ্যাকশন একটা সাইন দেন চ্যাপ্টার ফিনিশ। এই 3-0 তত্ত্বর জন্য আপনারা আজকে আরেকটা কথা শুনে রাখেন। অলরেডি কথা হচ্ছে ডক্টর ইউনূস আরেকবার যদি নোবেল পাওয়া যায়, যারা তারা দেখতে পারেন না তারা আর ঘুমাইতে পারবেন না। ইউনূসকে বুঝতে হইলে সেই জ্ঞান আপনার থাকতে হবে। কোন পুকুরের মাছ কোন পুকুরে চা সেটা দেখার বিষয় এখন হয়ে দাঁড়িয়েছে। আজকে এমন একটি নিউজ এসেছে বাংলাদেশের মানবজমিন পত্রিকায়। আমি এই জন্যই বললাম কোন পুকুরের মাছ কোন পুকুরের চা, যে শাহবাগীদের বিরুদ্ধে, ফেসিবাদের দোসরদের বিরুদ্ধে, স্পেশালি ফ্যাসিজমের ভিত্তি যেখান থেকে স্থাপিত হয়েছিল সেই গণজাগরণ মঞ্চের পৃষ্ঠপোষক কিংবা গণজাগরণ মঞ্চের মূল কারিগরদের বিরুদ্ধে 12 ঘন্টার মধ্যেই একটা ঐতিহাসিক ঘটনা ঘটে গেল। একটা বিরাট সুখবর। লাকির মতো বা লাকির সেই শাহবাগী দোসরদের মতো, সন্ত্রাসীদের মতো ফ্যাসিবাদীর সেই দোসরদের চেহারাগুলো আবার আমাদের দেখতে হচ্ছে কেন? ছাত্রদল, ছাত্র শিবির সহ আমাদের যত বিপ্লবের চেতনার স্পিরিটের ভাইরা রয়েছেন ঐক্যবদ্ধ হন। একটা শাহবাগী ফ্যাসিস্টকে আমরা শাহবাগে নামতে দেব না, আর যদি নামতে পারে তাহলে খবর আছে। এইসব শাহবাগীরা যদি স্বরাষ্ট্র উপদেষ্টা পদত্যাগ চাইছে, স্বরাষ্ট্র উপদেষ্টা যদি একটা পশম তারা ছিটতে পারে, আমরা দেখবো এইসব শাহবাগীরা। এটা ওই আওয়ামী লীগের পুলিশ না, যে আওয়ামী লীগের পুলিশের সময় যে আওয়ামী লীগের পুলিশের গায়ে হাত তুলে মানে আলহামদুলিল্লাহ বলতো, এখন এটা বাংলাদেশের পুলিশ। বাংলাদেশের পুলিশের গায়ে হাত তুললে ওদের একটার হাত থাকবে না। বর্তমান সরকারের পাশে কি কেউ নাই? বাংলার জনগণ কি নাই? আছে। কারা আছে? আমি তো মনে করি শিবির আছে, এনসিপি আছে, জামাত ইসলাম আছে। দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। নতুন একটা ভিডিওতে জানাচ্ছি আপনাদের স্বাগতম। এই মাত্র পাওয়া তাজা এবং গরম খবর। আজকের এই ভিডিওটি কেমন হতে চলেছে, কতটা গুরুত্বপূর্ণ, ভিডিওর অংশ বিশেষ এবং শিরোনাম দেখে কিন্তু আপনারা ইতিমধ্যে বুঝেই গেছেন কেমন হবে আজকের এই ভিডিওটি, কতটা গুরুত্বপূর্ণ, কতটা চাঞ্চল্যকর হতে চলেছে আজকের এই ভিডিওটি। প্রিয় দর্শক বন্ধুরা, আমি আর বেশি কথা না বাড়িয়ে আপনাদের বিস্তারিত ভিডিওতে নিয়ে যাবো। তার এক ছোট রিকোয়েস্ট থাকবে আপনাদের কাছে, কে কোথা থেকে এই ভিডিওটি দেখছেন, সেই সাথে আজকের এই ভিডিওটি কেমন লেগেছে আপনাদের কাছে, সম্পূর্ণ ভিডিওটি দেখে অবশ্যই আপনাদের মূল্যবান মতামতটি কমেন্ট সেকশনে বলে যাবেন। প্রিয় দর্শক বন্ধুরা, যারা এখন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেনি, এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। এরকম ভিডিও সবার আগে পাওয়ার জন্য অবশ্যই বেল আইকনটি প্রেস করে রাখবেন। প্রিয় দর্শক বন্ধুরা, চলুন তাহলে এই ভিডিওতে লাইক করে বিস্তারিত ভিডিওগুলো মোবাইল স্ক্রিন থেকে ধারাবাহিকভাবে একের পর এক দেখে আসি। এদের বিরুদ্ধে, ফ্যাসিবাদের দোসরদের বিরুদ্ধে, স্পেশালি ফ্যাসিজমের ভিত্তি যেখান থেকে স্থাপিত হয়েছিল সেই গণজাগরণ মঞ্চের পৃষ্ঠপোষক কিংবা গণজাগরণ মঞ্চের মূল কারিগরদের বিরুদ্ধে শিবিরের বর্তমান নেতৃত্ব এবং এক্স শিবির যখন সোচ্চার হয়েছে, তার 12 ঘন্টার মধ্যেই একটা ঐতিহাসিক ঘটনা ঘটে গেল। যদিও এটা কোইন্সিডেন্ট, কিন্তু এটা শিবিরের একটা যুগান্তকারী সফলতা, একটা বিরাট সুখবর। দর্শক, যে শাহবাগীদের বিরুদ্ধে এক্স শিবির এখন এক প্রকার যুদ্ধ করছে, যে শাহবাগীদেরকে ঠেকানোর ঘোষণা দিচ্ছে এবং শাহবাগীরা আবার কায়েম হওয়ার চেষ্টা করছে, সেই সময় শাহবাগীদের মুখপাত্র, সেই কুখ্যাত গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরানের সরকারের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। দর্শক, স্পষ্ট যেই সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ে উত্তাল লাকি আক্তারের গ্রেপ্তারের দাবিতে, সেই সময় ইমরানের সরকারকে যে গ্রাউন্ডে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে, ওই গ্রাউন্ডে লাকি আক্তার গ্রেপ্তার হতে পারেন, স্বাভাবিক। অতএব শিবির শাহবাগীদের বিরুদ্ধে সোচ্চার হওয়ার 12 ঘন্টা যেতে না যেতেই এই সুখবর আসলো। ইমরানের সরকারকে পুলিশ ধরতে পারবে না, কিন্তু শাহবাগীদের বিচার যে এদেশে হচ্ছে, শাপলা চত্বরের গণহত্যার বিচার যে হবে, আল্লামা সাঈদীর রায়ের প্রতিবাদে জনগণের স্বতঃস্ফূর্ত বিক্ষোভের বিরুদ্ধে যে গণহত্যা হয়েছিল, তার বিচার যে হবে, প্রধান উপদেষ্টাও বলেছেন, সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, ট্রাইব্যুনালের কার্যক্রম শুরু হয়েছে। এটাই একটা বিরাট সুখবর। এদেশের ইসলামপন্থী আপামর গণতান্ত্রিক জনতা তারা শাহবাগের বিরুদ্ধে, কিন্তু শাহবাগের বিরুদ্ধে লিডিংয়ে আছে শিবির, কারণ শাহবাগের মূল ভিকটিম শিবির এবং জামাত। এই জন্য সবচেয়ে বড় বেশি খুশি হওয়ার কথা শিবিরের ইমরানের সরকারের গ্রেপ্তারের সংবাদে। বিরাট সফলতা এটা। লাকি আক্তারও গ্রেপ্তার হতে পারেন বলে আমার বিশ্বাস। তবে হ্যাঁ, আমার মনে হয় না যে লাকি আক্তারকে জাস্ট এই পুলিশের উপর হামলা বা মব ক্রিয়েট এই অভিযোগ গ্রেপ্তার করবে তা না। একেবারে লিগাল প্রসিডিউরে গ্রেপ্তারি পরোয়ানা জারির মধ্য দিয়ে লাকি আক্তারকে গ্রেপ্তার করা হতে পারে। তবে তার লাকি আক্তার এর মধ্যে পালিয়ে যাওয়ার চেষ্টা যদি করে থাকে বা ইত্যাদি ইত্যাদি, সে রাস্তা সরকার বন্ধ করে দিবে। এটা আরেকটা সফলতার ইঙ্গিত। শাপলা চত্বরে গণহত্যা, শেখ হাসিনা, ইমরানের সরকার সহ 9 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা। ধীরে ধীরে এর মধ্যে লাকি আক্তার ইনক্লুড হবেন। 2013 সালের 5 মে রাজধানীর মতিঝিল শাপলা চত্বরে হেফাজতের সমাবেশে গণহত্যার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরানের সরকার সহ 9 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আদালত। আমরা বলেছিলাম তখনই, এদেশে একদিন শাহবাগীদের বিচার হবে, ন্যায় বিচার হবে। শাহবাগী ফ্যাসিজমের বিচার একদিন হবে। শাহবাগ আমাদেরকে কথা বলতে দেয়নি। এই শাহবাগ কায়েম হওয়ার পর 12 বছর আমরা কিচ্ছু বলতে পারিনি। আমাদেরকে ডিহিউম্যানাইজ করা হয়েছিল। শত শত মানুষকে গুম, খুন, হত্যা,
আয়নাগর, এগুলো সবকিছুর বৈধতা উৎপাদন করেছিল শাহবাগ, ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিল শাহবাগ। আজকে তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হচ্ছে। গ্রেপ্তার হবে, বিচার হবে, রায় হবে। শাপলা গণহত্যার দায় আল্লামা সাঈদীর রায়ের প্রতিবাদে জনগণের বিক্ষোভের বিরুদ্ধে যে গণহত্যা, তার বিচার এই বাংলার মাটিতে হবে ইনশাল্লাহ। দেখবেন, এটা অকল্পনীয় ছিল, আমরা বলেছিলাম যে বিচার হবে, হতেই হবে। রক্ত কথা বলবে, বলছে কথা। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 12 মার্চ এর রায়। এখন শাহবাগীদের প্রতি শিবিরের ছেলে সিরিয়াস হয়েছে আর কার্যতালিকায় ঢুকিয়ে এই রায় আনা হয়েছে, বিষয়টা এরকম না, এটা কোইন্সিডেন্ট, কিন্তু ভালো লাগার খবর। শেখ হাসিনা ছাড়াও পরভুক্ত আসামিদের মধ্যে রয়েছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মহিউদ্দিন খান আলমগীর, রঞ্জন মুখোপাধ্যায়, ইমরান সরকার, সাবেক আইজিপি হাসান মাহমুদ খন্দকার ও বেনজির আহমেদ। তবে এখানে যদি এই লাকি আক্তাররা থাকতো বিষয়টা আরো ভালো হতো। তবে লাকি আক্তারদেরকে আইনের জালে আটকাতেই হবে অ্যাট এনি কস্ট। এমনকি আমার কথা স্পষ্ট, লাকি আক্তাররা যে বিষয়ে আন্দোলন করছে সেটা ন্যায্য, কিন্তু আন্দোলন করতে যে বাড়াবাড়ি করছে সেটা অন্যায়। ওরা যদি ন্যায্য দাবিতে আন্দোলন করে, ওদেরকে পেটাতে হবে, মায়ের দিতে হবে। এখন দেখেন, মায়ের কি শিবির ব্যানার নিয়ে যে দেবে? আপনারা কি বুঝেন না কোন সিস্টেমে কি মায়ের দিতে হয়? যেমন শিবির, ছাত্রদল বা ভিন্ন মতের উপর, এমনকি ইফতার পার্টিতে ছাত্রলীগ হামলা করতো, ছাত্রলীগ কি ব্যানার নিয়ে যেত? যেত না, বিভিন্ন সিস্টেমে যেত। এখন এই শাহবাগের বিরুদ্ধে মাইরের কোনো বিকল্প নেই। তবে হ্যাঁ, আইন আছে, তবে মাইরের কোনো বিকল্প নেই। এটা যে যাই বলুন না কেন, অনেকে অনেক সুশীলগিরি দেখাবে ইত্যাদি ইত্যাদি, কিন্তু মাইরের কোনো বিকল্প নেই। আর এই লাকি আক্তার একটু বাড়াবাড়ি করেছে না, ওরাও ধরা পড়বে। কারণ লাকি আক্তার সুস্পষ্ট হবে এই গণজাগরণ মঞ্চের অন্যতম স্লোগানদাতা ছিল, বা প্রধান স্লোগানদাতা, আইকনিক ফিগার ছিল। অতএব সেই লাকি আক্তার কেন গ্রেপ্তার হবে না? শাপলা চত্বরের হত্যায় কেন গ্রেপ্তার হবে না? 28 ফেব্রুয়ারি হত্যাকাণ্ডে কেন লাকি আক্তার গ্রেপ্তার হবে না? প্রত্যক্ষভাবে জড়িত, প্রত্যক্ষে হত্যায় উস্কানি দিয়েছে বা আহ্বান জানিয়েছে, অবশ্যই গ্রেপ্তার হতে হবে। বাংলাদেশ আওয়ামী লীগের কাছে বা আওয়ামী লীগের নেতাকর্মীদের কাছে ডক্টর মোহাম্মদ ইউনূসের নামটা একটা অ্যালার্জেটিক ওয়ার্ড। এই নামটা শুনলেই ধরেন কেমন যেন ফিল হয়, মনে হয় কোনো রকমে গিয়া এই লোকটার যদি কিছু করা যেত, এরকম একটা অনুভূতি। আর পাশাপাশি সমন্বয়কদের নাম শুনলেও আওয়ামী লীগ এবং তাদের অঙ্গ সংগঠন যারা আছেন সবাই হাইপার অ্যালার্জেটিক অবস্থাতেই ভোগেন, এটা খুবই বাস্তব। বিএনপিও হালকা হালকা ভোগা শুরু করছে, সময়ের সাথে হয়তো আরো ভোগবে, কারণ নির্বাচনের সাথে বিএনপির। বাট এই সকল কিছুর বাহিরে ডক্টর ইউনূস এবার যে কর্মটা করতে যাচ্ছেন, এই কর্মে আওয়ামী লীগের আরো প্রচুর আফসোস হবে, ভারতের আফসোস হবে, তবে রাষ্ট্র হিসেবে বাংলাদেশের জন্য এটা ভালো হবে। কথা বলছি আওয়ামী লীগ সরকারের খুবই ঘনিষ্ঠ একটা রাষ্ট্র চীন। আমরা জানি যে শেষ মুহূর্তে ভারতের সাথে শেখ হাসিনা একটা দূরত্ব তৈরি হয়েছিল, এবং সর্বশেষ একটা চীন সফরের পর, এবার ক্ষমতায় যাওয়ার পর শেখ হাসিনা চীন সফর করে আসছিলেন। আসার পরে সেখান থেকে ভালোই একটা নেগেটিভিটি তার মধ্যে তৈরি হয়েছিল। ওইখানে কি হয়েছিল আমরা জানি না, বাট আইসে ওই সাক্ষাৎকারটা ছিল যে কোটা কি রাজাকারের নাতিপতিরা পাবে, মুক্তিযোদ্ধারা পাবে না, ওইখান থেকে কিন্তু শুরু। সেই চীন ডক্টর মোহাম্মদ ইউনূসকে নেওয়ার জন্য আস্ত বিমান পাঠিয়ে দিতে রাজি, বাট কোন রকমে ডক্টর মোহাম্মদ ইউনূসকে তারা নেওয়ার জন্য সর্বোচ্চ চেষ্টা করেছে। ফাইনালি তারা পেয়েছে। ডক্টর মোহাম্মদ ইউনূস আগামী 26শে মার্চ তিনি আপনার কি বলা হয় যে চীন সফরে যাচ্ছেন। তবে 26শে মার্চ কেন যাচ্ছেন জানি না, মহান স্বাধীনতা দিবস এদিন দেশে থাকলে ভালো হইতো। যাই হোক, তার এই সফরটার গুরুত্বটা অন্য জায়গায়। আপনার অন্তর্বর্তী সরকারের এই প্রধান উপদেষ্টার বেইজিং সফরে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হতে যাচ্ছে, যেটাতে বাংলাদেশ নামক রাষ্ট্রটির স্বার্থ কানেক্টেড হবে। এখানে বেশ কয়েকটা ইয়ার মধ্যে 7 থেকে 8টা সমঝোতা স্বাক্ষর হবে। একই সঙ্গে আপনার মোংলা বন্দরকে আধুনিকায়ন, এটা খুবই জরুরি। বাংলাদেশ নদীমাতৃক দেশ, ইভেন আমাদের যে ভৌগোলিক অবস্থান, এখানে পৃথিবীর অনেক দেশে ট্রানজিট পয়েন্ট হিসাবে বন্দরগুলো কাজ করে। সো এই যে বন্দরগুলো কাজ করে, সমুদ্রের নাব্যতা অভাবের কারণে গভীর সমুদ্রে বন্দর ব্যবস্থা করা লাগে, সেখান থেকে আবার লাইটার জাহাজে মালামাল অনেক সময় আনা লাগে। তো এই যে সার্বিক ব্যবস্থা, এটাকে অত্যাধুনিক করার জন্য চীন একটা বড় ধরনের বিনিয়োগ করবে। একই সঙ্গে এই সফরে রোবট ফিজিওথেরাপি পুনর্বাসন কেন্দ্র এবং চট্টগ্রাম ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কনফ্লুসিয়াস ইনস্টিটিউট স্থাপন সহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হতে যাচ্ছে। সবকিছু ঠিকঠাক থাকলে 26শে মার্চ দুপুরে চীনের উদ্দেশ্যে ঢাকা ছাড়বেন। কেউ কেউ বলছেন চীন নিজস্ব বিমান পাঠাবে ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে যাওয়ার জন্য, যেটা বাংলাদেশে কখনো আর ঘটে নাই সম্ভবত কোনো সরকারের বেলায়। আর চীনের হাইনান প্রদেশে একটা প্রোগ্রাম হবে, যে আপনার বোয়াও ফোরাম ফর এশিয়া, সেখানে যোগ দিবেন ডক্টর ইউনূস। সম্মেলনের উদ্বোধনী প্লেনারি সেশনে বক্তব্য দেন। এছাড়া প্রধান উপদেষ্টার সঙ্গে চীনের স্টেট কাউন্সিলের এক্সিকিউটিভ ভাইস প্রিমিয়ার দিং ঝুজিয়াং এর বৈঠক হবে। 28শে মার্চ বেজিং এর গ্রেট হল অফ দ্য পিপল, সেখানে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সাথেও বৈঠক হবে। একই দিনে হুয়াওয়ে কোম্পানির উচ্চ প্রযুক্তি সম্পন্ন এন্টারপ্রাইজ প্রদর্শন করবেন। 29শে মার্চ চীনের বিখ্যাত বিশ্ববিদ্যালয় পিকিং ইউনিভার্সিটি তাকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি প্রদান করবে, এবং সেখানে তিনি বক্তব্য রাখবেন। পরে বেজিং থেকে চীনের একটি বিমানে ঢাকায় ফেরার কথা রয়েছে। বলা হচ্ছে যে আপনার চীনের প্রেসিডেন্টের বৈশ্বিক উন্নয়ন উদ্যোগ একটা প্রোগ্রাম আছে, সেখানে আপনার আরো অনেক আলোচনা হয়তো বা হবে, বাট এটা দুই দেশের মধ্যে ব্যবসা বাণিজ্য দ্বিপাক্ষীয় সম্পর্ককে আরো উচ্চতর স্থানে নিয়ে যাবে। তবে চীন বড় কঠিন খেলা খেলে। এই মুহূর্তে ভারতের সাথে যেই দূরত্বের জায়গাটা আছে, সেই জায়গাটাকে
সাইজ করতে চীন আপনার এই ভূমিকা নিয়েছে। আরো বেশ কিছু চুক্তি হবে যেগুলো ভারতের জন্য ঝামেলার কারণ হবে। ড্যাম নির্মাণ সহ অনেক আলোচনা এখানে আছে। যাই হোক, যেই সফর, যেই স্বার্থ, যেই কর্ম দেশের জন্য কল্যাণকর, আমরা এটাকে সাধুবাদ জানাই। আশা করি সফর সফল হবে। এলন মাস্ককে চিনেন না এমন বাঙালি বোধহয় বাংলাদেশে এখন নাই। যারা চিনেন না তাদের জন্য বলতেছি, এলন মাস্ক হলো পৃথিবীর সবচেয়ে ধনী ব্যক্তিদের একজন। উনি এত ধনী, ওনার এত টাকা আছে, উনি এত ডলারের মালিক, উনি যদি ডেইলি 5 লাখ টাকা না, 10 লাখ টাকা না, 50 লাখ টাকা করে খরচ করে ডেইলি, প্রতিদিন যদি 50 লক্ষ টাকা করে বা 1 কোটি টাকা করে খরচ করে, তাহলে 50 বছরেও তার যে টাকা আছে এটা শেষ হবে না। আর পূজাদের কত টাকার মালিক, মিলিয়ন ট্রিলিয়ন আমার বললাম না, কারণ অনেকে মিলিয়ন ট্রিলিয়ন বুঝেন না, এত টাকার মালিক। এই এলন মাস্ক এখন আরেকভাবে পরিচিত, আপনারা জানেন ডোনাল্ড ট্রাম্পের অ্যাডভাইজার, বিজনেস যে একটা ডিপার্টমেন্ট আছে সেটার অ্যাডভাইজার, অনেক কিছুই করতেছেন। এই এলন মাস্ক বাংলাদেশে ব্যবসা করবেন স্টারলিংক দিয়া। স্টারলিংক সম্পর্কে একটা ভিডিও করছি, আপনারা যারা দেখেন নাই দেখে নিয়েন। স্টারলিংকটা কি, সেই স্টারলিংকের ব্যবসা এলন মাস্ক বাংলাদেশে স্টার্ট করছে। খুব সম্ভব আগামী মাসে এলন মাস্ক বাংলাদেশে আসছে। এত বড় একজন লোক, উনি সারা পৃথিবী রেখে বাংলাদেশে কেন আসলো? বাংলাদেশ তো ছোট্ট একটা দেশ, এবং ধনীও আমরা না। উনি আসতেছে ডক্টর ইউনূসের জন্য, কারণ রতনে রতন চিনে, আর উনি ইউনূসকে চিনে। এই ডক্টর ইউনূসের সাথে এলন মাস্কের পরিচয় কিন্তু আজকের না। আপনারা ভাবতে পারেন এবং বলতে পারেন, ভাই এলন মাস্ক তো ট্রাম্পের লোক, আর ডক্টর ইউনূসের সাথে তো এলন মাস্কের সম্পর্ক থাকার কথা না, কারণ ট্রাম্পের সাথে ডক্টর ইউনূসের সম্পর্ক ভালো না, ডক্টর ইউনূস হলো ডেমোক্রেট ঘরানার লোক। ভাইরে, ব্যবসায়ীর কাছে কোনো দল বলতে নাই। দেখেন না, ট্রাম্প এত বড় ব্যবসায়ী, প্রেসিডেন্ট হওয়ার পরে নরেন্দ্র মোদী 14বার বন্ধুকে কয়, কিন্তু ট্যারিফ ঠিকই লাগাই দিছে। সে ব্যবসা চায়, ট্রাম্পও যেমন ব্যবসা চায়, এই এলন মাস্কও এরকম ব্যবসা চায়, কারণ সে ব্যবসায়ী। সে স্টারলিংক বাংলাদেশে আনতে পারে, অবভিয়াসলি সে কিছু প্রফিটেবল হবেন। তাহলে এই যে এই এলন মাস্ক এখানে আসতেছে, ব্যবসার জন্য আসতেছে, এবং এইখানে আসার পর আরেকটা ভবিষ্যৎকারী বলে দিই আপনাদেরকে, এই এলন মাস্ক যখন এখান থেকে যাবে, ট্রাম্পের সাথেও সে এই ব্যবসা নিয়ে কথা বলবে। অলরেডি ব্যবসা তো ট্রাম্প শুরু করে দিছে, কারণ ইউনূস সাহেব জানে ট্রাম্পের রোগটা কোন দিক দিয়ে যাইতেছে। ঠিকই টোপ ধরছে, তরল গ্যাস আনতেছে। ট্রাম্পের সাথে ইউনূসের সম্পর্ক অচিরেই ভালো হয়ে যাবে, কারণ ট্রাম্প ব্যবসায়ী, এলন মাস্ক ব্যবসায়ী। এই যে এলন মাস্ক এখানে আসতেছে, এরপরে এই ব্যবসাটা যদি আল্লাহর রহমতে হয়ে যায়, আরো কত রকম ব্যবসা যে খুলবে, এবং কত রকম ব্যবসা খুলে যে বাংলাদেশের ফরেন কারেন্সি আর্ন করার ওয়ে বাই করবে, এটা ইউনূস সাহেব মনে বলে একটা ছক বাইতে রাখছে। কারণ বুঝলেন না, উনি একজন অর্থনীতিবিদ, নোবেল তো পাইছে পরে, উনি একজন অর্থনীতিবিদ। এজ এ অর্থনীতিবিদ এই ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে কিন্তু এলন মাস্কের পরিচয় বহু বছর যাবত। এই ডক্টর মোহাম্মদ ইউনূস যখন ডেমোক্রেট ঘরানার ছিল, তখন তো এলিয়ন মাস্ক আমেরিকাতেই ছিল। সে হয়তো ওইভাবে ওই দলের সাথে ছিল না, কিন্তু এর আগের ইলেকশনে কিন্তু এই এলন মাস্ক ডেমোক্রেটে হেল্প করছে, ফাইন্যান্সিয়ালি হেল্প করছে ডেমোক্রেটে, যে লাস্ট গভর্নমেন্টের সময়। তখন তো এলন মাস্কের সাথে এই ইউনূসের একটা সম্পর্ক ছিল। আর সম্পর্কটা হয়েছে বন্ধুরা, যেহেতু উনি একজন অর্থনীতিবিদ এবং এলন মাস্ক ব্যবসায়ী, তাকে অনেক ধরনের অ্যাডভাইস এই ডক্টর মোহাম্মদ ইউনূস দিতেন। তো ওই যে খাতিরটা, সেই খাতিরটা একটু সরে গেছিল ট্রাম্পের জন্য। কারণ আপনারা জানেন ট্রাম্পের সাথে এই ডক্টর ইউনূসের সাথে সম্পর্কটা একটু গভীর না, ট্রাম্পের একটা রাগ ছিল, কিন্তু সেই রাগ চলে যাবে, কারণ মাল দিলে ট্রাম্প খুশি। ট্রাম্প আর কিচ্ছু চায় না, আমেরিকা ফার্স্ট, টাকা দাও ব্যবসা করো, বুঝলেন না? গোল্ডেন ভিসা দিয়ে দিতেছে, আমেরিকার ইতিহাসে প্রথম। যাক, এই প্রসঙ্গে নাইবা গেলাম। এই এলন মাস্কের সাথে সম্পর্ক হওয়ার পর, বিশেষ করে এই ইউনূস যখন 3.0 ডিক্লেয়ার করলো, 3.0 তো বুঝেন, 3.0 মানে পৃথিবীতে উনি 3.0 দিয়া একটা তত্ত্ব বের করছে, যে পৃথিবীতে 3টা সংখ্যা, এই 3টা সংখ্যার মধ্যে 3টা কাজ সে করতে চায়, এবং 3টাকে 0তে নামায় আনতে চায়। নাম্বার 1, পৃথিবীতে দারিদ্রতা শূন্যের কোঠায় আনতে চায় ডক্টর ইউনূস। নাম্বার 2, পৃথিবীতে তারুণ্যের বেকারত্ব শূন্যের কোঠায় আনতে চায় ডক্টর ইউনূস। পৃথিবীতে এই যে বায়ু দূষণ, কার্বন ডাইঅক্সাইড নির্গমন, এটাকে 0% আনতে চায় ডক্টর ইউনূস। এটাকে বলা হয় তার 3.0 তত্ত্ব। এই 3.0 তত্ত্বের জন্য আপনারা আজকে আরেকটা কথা শুনে রাখেন, অলরেডি কথা হচ্ছে, এবং হইতেও পারে, এটা নাও হইতে পারে, ডক্টর ইউনূস আরেকবার যদি নোবেল পাওয়া যায়, যারা তারা দেখতে পারেন না, তারা আর ঘুমাইতে পারবেন না, এই ধরনের কথাও কিন্তু হচ্ছে। তার এই 3.0 তত্ত্ব সারা বিশ্ব গ্রহণ করছে। এইটার মধ্যে এলন মাস্ক সবচেয়ে বেশি পছন্দ করছে। এরপর থেকে ডক্টর ইউনূসের সাথে এলন মাস্কের একটা সম্পর্ক, সেই সম্পর্কে ভাটা পড়ছিল। কি কারণে বলছি, এখন আবার নতুন করে সম্পর্ক হচ্ছে। কারণ একটা কথা মনে রেখেন, জ্ঞানী লোকরা নাম দিতে জানে। আমার আপনার মতো লোক বসে বসে ইউটিউব বানাবো, আর ইউনূসকে গাইলে যাবো, অথর্ব পেয়ে যাবো,
ইউনুস কিছু কয় না, কিছু কইবও না, কারণ ডক্টর ইউনুস জানে সে কি করতেছে। এই যে 3-0 তত্ত্ব যদি কোনো কারণে পৃথিবীতে অ্যাকসেপ্টেন্স হয়ে যায়, সবাই অ্যাকসেপ্ট করছে ধীরে ধীরে, সবাই তার এই কথাগুলো শুনছে এবং তার এই কথার সাথে একাত্মতা প্রকাশ করছে। মাস কয়েকজন কয়েকদিন পরে দেখবেন ডোনাল্ড ট্রাম্পও বলতেছে, কারণ ডোনাল্ড ট্রাম্পের সাথে ইউনুস ব্যবসা করবে, শুধু তরল গ্যাস না আরো কত কিছু করে, খালি দেখেন উনি যতদিন আসেন এগুলো কইরা যাবেন। উনি ছোটখাটো কাজ করতেছে না ভাই, হ্যাঁ উনি আসিয়ারে দেখতে হসপিটালে যাচ্ছে না, কিন্তু বড় বড় কাজ তো উনি করতেছে। এই যে এলন মাস্ক বাংলাদেশে আইসা স্টারলিংক ওপেন করবে, স্টারলিংক হওয়ার পরে বাংলাদেশের অর্থনীতি কোন পর্যায়ে যাবে, যারা মূর্খ তারা সেটা বুঝবেন না, যারা মূর্খ তারাই বলে অথর্ব ইউনুসকে। ইউনুসকে বুঝতে হইলে সেই জ্ঞান আপনার থাকতে হবে। ইউনুসের চলন বলন, ইউনুসের পরিবেশ পরিস্থিতি আপনার আমার সাথে মিলবে না, বিশ্ব রাজনীতির সাথে মিলবে। আজকে যদি কোনো কারণে ডেমোক্রেট আসতো তাহলে আপনারা এত কথা কইতে পারতেন না। আপনারা অনেকেই বলতেছেন যে ইউনুসের সাথে ট্রাম্পের সম্পর্ক খারাপ লাগা গেছে, গা ট্রাম্প চাইবো না ইউনুস থাকুক। ট্রাম্প এগুলো কেয়ার করে না, ট্রাম্প আছে তার ধান্দায়, আর ইউনুস সাহেব আছে ইউনুস সাহেবের ধান্দায়। তার ধান্দা নাকি হোল ওয়ার্ল্ডে 3-0 তত্ত্বটাকে এস্টাবলিশ করা, বাংলাদেশের তরুণদের পাশে থাকা, বাংলাদেশে বেকারত্ব দূর করা, বাংলাদেশের দারিদ্রতা দূর করা, বাংলাদেশকে একটা সুন্দর পথে এগিয়ে নিয়ে যাওয়া। উনি এখানে ক্ষমতা নিতে আসেন নাই, উনাকে আইনা দেওয়া হয়েছে, যেহেতু আইনা দিচ্ছেন উনি তো বলেনি যে আমি অমুকটা বুঝি না অমুকটা বুঝি না, কিন্তু উনি যেটা বুঝেন সেটা তো আপনি বুঝেন না, উনি যেটা ভাবেন সেটা তো আপনি ভাবেন না। ইউনুস যদি নোবেল পাওয়া যায় তখন আপনাকে আবার চলবো না, তখন আমাদের গর্ব আমাদের গর্ব। ইউনুস সাহেব অনেক অনেক চালাক একজন মানুষ, অনেক শিক্ষিত একজন মানুষ, অনেক বুদ্ধিমান একজন মানুষ, সে ধীর গতিতে চলে। আর আমরা যারা বোঝাই তারা কথায় কথায় ফটফট 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 করি, মুখটা যাইছে তাই বলি, আমাদের কথার কোনো ভ্যালু নাই। উনার কথার মূল্য আছে, উনার কথার মূল্য আপনি না দেন, সারা বিশ্ববাসী উনার কথার মূল্য দেন। গতকাল একটা ভিডিও ছড়িয়ে পড়েছে, কিছু মানুষজন রমজানে একটা রেস্টুরেন্টে খাচ্ছিলেন এবং শালীনতার সাথে তার বাইরে পর্দা টানানো ছিল। সেখানে এক ভদ্রলোক দলবল নিয়ে, হাতে লাঠি নিয়ে, বেত নিয়ে লোকজনকে ধরছেন, বিভৎস ভাষায় বকাঝকা করছেন এবং তার চাইতে বিভৎস কথা গান ধরে উঠবস করাচ্ছেন। পরিচয় দেখা গেল তিনি লক্ষ্মীপুর জেলা বণিক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি। আমি জানি না তার রাজনৈতিক পরিচয় কি, নিশ্চয়ই কিছু একটা, কোনো একটা হ্যাডাম না থাকলে তো আসলে এই দেশে এরকম ইত্রামো করা যায় না। ইয়াস, এটা ইত্রামো। উনি গেছেন, উনি মানুষজনকে বের করে আনছেন, যেহেতু ছবিগুলো পাবলিক হয়ে গেছে আমি কিছু এখানে যুক্ত করছি। শেষ পর্যায়ে এসে উনি রেস্টুরেন্টের ভেতরে গিয়ে দুজন ভদ্রলোককে ডেকে আনেন যারা অনেক বয়সী মানুষ এবং দুজনকেই কান ধরে উঠবস করান তিনি এবং অকথ্য ভাষায় বকাঝকা করেন। বয়স্ক হতে হবে না, বৃদ্ধ হতে হবে না, ইয়াং এমনকি মাইনর শিশুকেও কোনো রকম কোনো কারণ ছাড়া এরকম রাস্তায় কোনো একজন ডেকে ধরে তথাকথিত অপরাধের কারণে, এটা অপরাধ নয় কোনোভাবেই, কানে ধরে উঠবস করানোর মতো জঘন্য কাজ করা হয়েছে। আমরা প্রায় বলছি যে ধরনের ঘটনা ঘটলে সরকারের দিক থেকে আসলে কোনো পদক্ষেপ হয় না, হচ্ছে না। এই বিদ্যমান প্রেক্ষাপটে এটার একটা ডিফারেন্ট ডাইমেনশন আছে, কারণ এখন প্রত্যেকটা জায়গা বসে আছে, বিশেষ করে ভারত বসে আছে, আওয়ামী লীগের লোকজন বসে আছে, তারা এগুলো পৌঁছে দেবে এবং এগুলো বিভিন্ন জায়গায় ছড়িয়ে দেওয়া হবে যে বাংলাদেশ আদতে কাদের হাতে গেছে। এই প্রসঙ্গে একটু এই আলোচনাটা করা দরকারও আছে। এই রকম লোক এবং বণিক সমিতির সভাপতি খুবই হেজিপেজি মানুষ নন, কিন্তু এই ধরনের একটা চিন্তা আমাদের সমাজে আছে। আমরা এবার রমজানের সময়ই জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান তার একটা আহ্বান আমরা দেখেছিলাম। তিনি বলেছেন, একটা স্টেটমেন্ট পাঠিয়ে রমজান মাসে দিনের বেলা হোটেল রেস্তোরাঁ বন্ধ সহ সব অশ্লীলতা বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন। একই সাথে দেশবাসীর প্রতি মাহে রমজানের পবিত্রতা বজায় রাখার আহ্বান জানিয়েছেন তিনি। মানে রেস্টুরেন্টে কোনোভাবেই, আমি দুটো বড় শহরে জীবনে থাকা হয়েছে, আমি যখন এইচএসসি পড়ি তখন চিটাগংয়ে ছিলাম এবং চিটাগংয়ে রমজানের সময় প্রায় সব রেস্টুরেন্ট বন্ধ থাকতো, কিছু হিন্দু রেস্টুরেন্ট ছিল, ওখানে লিখে দিতে হতো হিন্দু হোটেল। আমি জানি না এখনকার পরিস্থিতি কি, আমি যতটুকু খোঁজখবর করেছি একই রকম পরিস্থিতি সেখানে আছে। এটা একেবারেই ভুল বলে আমি মনে করি। আর ঢাকায় আসার পর থেকে আমি দেখলাম ঢাকায় রেস্টুরেন্ট খোলা থাকে, কিন্তু প্রত্যেকটা রেস্টুরেন্টের সামনে পর্দা লাগানো হয়। শুধু সেটা না, পাড়ায় যে টং দোকান যেখানে মানুষ চা সিগারেট খায় সেটাও যথেষ্ট কাপড় টাপড় দিয়ে ঢেকে রাখা হয়। তার মানে রমজানের যে একটা পবিত্রতা আছে, শালীনতা আছে, সেই পারসেপশন এই সমাজের, এই দেশের মানুষজনের আছে বলেই তারা এই কাজটা করেন। কেউ রোজা রাখবেন কি রাখবেন না, মানে কেউ বলেন যে এখানে তো ইসলাম ধর্মের বাইরের মানুষজন আছেন, কেউ বলেন অসুস্থ আছেন, কেউ আবার যোগও করেন যেখানে প্রচুর কায়িক পরিশ্রম করে এমন মানুষ আছেন। এই শহরে যারা রিক্সা চালান তাদের জন্য কতটুকু রোজা করা সম্ভব আমরা বুঝতে পারি। আর কেউ যদি কোনো কিছু ছাড়াও সব ঠিক থাকার পর রোজা না রাখতে চান,
এটা তার পাপ ইসলামের দৃষ্টিতে, ধর্মের দৃষ্টিতে। সেই পাপের জবাবদিহিতা তিনি আল্লাহর কাছে করবেন, সৃষ্টিকর্তার কাছে করবেন, কারণ এটা আল্লাহর হক। বান্দার হক নষ্ট করার সাথে বান্দা যুক্ত আছেন। সুতরাং কেউ একজন যদি রোজা না করেন, সেই পাপ নিয়ে তিনি তার আল্লাহর কাছে যাবেন এবং সেখানকার তার সেই পাপজনিত জবাব দেবেন। তিনি ক্ষমা চান, দুনিয়াতে কাফফারা দেন, যাই করেন, এগুলো আসলে তাদের ব্যাপার, তার জায়গায় বসে শাস্তিও তিনি সেভাবে ভোগ করবেন। তিনি যদি রমজানে রোজা না রাখেন, পানাহার করেন দিনের বেলা, জেনে শুনে বুঝে, আমি সমাজের কাউকে কোনো সমস্যা করার পরিস্থিতি হয়েছে বলে মনে করি না। আর যে পবিত্রতার কথা বলা হলো, আমাদের এই নর্মটা তো খুব ভালোভাবেই পালন করা হচ্ছে। আমি কোথাও দেখিনি কোনো রেস্টুরেন্টে, ঢাকা শহরে বলছি, আসার পর থেকে আমি ডিএফসিতে পড়ার সময় ঢাকা শহরে চলে আসি বহু আগেই, তো সেই সময়টা থেকে আমি আজ পর্যন্ত কোথাও দেখিনি খোলাখুলিভাবে মানুষ রমজানের সময় ছাড়া যা করেন তা করেন না। তাহলে সমস্যাটা কি হলো? লক্ষ্মীপুরে যে ঘটনাটা ঘটলো, এখানে একই পর্দা টানানো একটা রেস্টুরেন্টের ভেতরে গিয়ে মানুষ ডেকে বের করে নিয়ে আসছেন। ভেতরে গিয়ে আমাদের মানুষের একটা মর্যাদা আছে, মর্যাদা আছে। এমনকি তাত্ত্বিকভাবে বলছি, সরকার যদি একটা আইন করতো, আইন যদি ঘোষণা করতো যে না এরকম কিছু করা যাবে না, সেটাও বলবৎ করার জন্য এই ধরনের লোকজনের কোনো অধিকার নাই। তো কে তাকে সেই অধিকার দিয়েছে? একটা লাঠি নিয়ে নেমে কিছু মানুষজনকে নিয়ে মানুষকে লাঠির মুখে ধরে কান ধরে উঠবস করাবে, কে তাকে এই ক্ষমতা দিয়েছে? যদি এটা আইনেও থাকতো, একটা রাষ্ট্র বোঝাবুঝি, আমি প্রায় দেখি যে আমাদের আসলে রাষ্ট্র বোঝাবুঝি হয় নাই মানুষের। আমাদের সমাজে চারদিকে কত ইতর ছড়িয়ে আছে যারা আসলে এটাকে রাষ্ট্র হিসেবে দেখতেই চায় না। তাদের মধ্যে সেই ট্রাইবাল মেন্টালিটি, আমার হ্যাডাম আছে, আমার একটা ক্ল্যান আছে, আমার ক্ল্যানের কিছু পাওয়ারফুল লোক আছে, সো আমি আমার ট্রাইবাল সোসাইটিতে যা হয়, যার হ্যাডাম আছে সে যা ইচ্ছা তা করে। এই তো করছে। এতদিন হাসিনা করতো, ভেতরে ভেতরে খারাপ লাগতো কারণ আমি কাজটা করতে পারছি না। এখন হাসিনা চলে গেছে, এখন আমি আমার হ্যাডাম দিয়ে আমি আমার মতো করে যাতা করবো। এই প্রায় বলি এই জন্য যে আসলে রাষ্ট্র হয়ে উঠতে হলে একটা দেশকে তার নাগরিক লাগবে, আমাদেরকেও নাগরিক হয়ে উঠতে হবে। একজনও নাগরিক হয়ে ওঠে নাই, একজনও নাগরিক হয়ে ওঠে নাই। যদি কেউ না হয়ে ওঠে, রাষ্ট্র বা সরকারকে ব্যবস্থা নিতে হবে। তো নেবে সরকার? একেবারেই মনে করি না, একেবারেই মনে করি না। কারণ বলতে পারি। আমি কয়েকদিন আগে একই ধরনের মরাল পুলিশিং বলবো আমরা এগুলোকে, মরাল পুলিশিং করার ক্ষেত্রে দুইজনকে গ্রেফতার করে, দুজনের কথা আমরা যদি বলি, দুজন নারীর প্রকাশ্যে ধূমপান করা নিয়ে একজন তুলকালাম কাণ্ড ঘটিয়েছেন, প্রকাশ্য রাস্তায় নারীদেরকে পিটিয়েছেন, তাকে গ্রেফতার করা হয়। তার ছবি ছড়িয়ে পড়লো, প্রচুর শোরগোল হলো, শেষে তাকে ধরা হলো বেশ কয়েকদিন পর। ওড়না কীভাবে পড়তে হবে ঠিক করে দেওয়ার জন্য যে ভদ্রলোককে গ্রেফতার করা হয়েছিল, তাকে আদালত থেকে ফুলের মালা, হাতে কোরআন, মাথায় পাগড়ি দিয়ে বের করা হয়েছে এবং সেই মামলা ওই ভুক্তভোগী নারীকে প্রত্যাহারও করতে হয়েছে। সো যতটুকু নেওয়া হয়েছে, দুজন আসলে খুব পাওয়ারফুল জায়গার মানুষ না। কিন্তু লক্ষ্মীপুরের ইনি বণিক সমিতির যখন ভারপ্রাপ্ত অবশ্য সভাপতি, তার মানে উনি কাছাকাছি সহসভাপতি বা কিছু একটা ছিলেন, উনি হ্যাডামওয়ালা লোক এবং এই হ্যাডামওয়ালা লোককে সরকার কিচ্ছু করবে না, আমরা জানি, খুব ভালো জানি। অথচ একটা রাষ্ট্র, একটা সরকার তার নাগরিকদের সামনে পোর্ট্রে করা দরকার সেটা যে সে শক্তিমানের বিরুদ্ধেও আইন ভঙ্গ করলে ব্যবস্থা নেয়। এভাবেই সে সমাজে ন্যায্যতা প্রতিষ্ঠা করে, সমাজে ইনসাফ প্রতিষ্ঠা করে। এই বার্তা সে তার নাগরিককে দিতে পারে। তখনই নাগরিক সে সরকার এবং সেই রাষ্ট্রের উপরে আস্থা আনে। তখনই সে সেই রাষ্ট্রকে যখন আস্থায় আনে, সে তার রাষ্ট্রের বিভিন্ন জায়গায় তার সাথে কমপ্লাই করার চেষ্টা করে। কিন্তু কোনো একটা রাষ্ট্র বা সরকার যখন দেখে শুনে বুঝে অন্যায়ের পদক্ষেপ নেয়, আর বিশেষ করে চেরিপিক করে, কাকে ধরবো কাকে ধরবো না, কাকে ধরার হ্যাডাম আছে কাকে ধরার হ্যাডাম নাই, সেটা যখন বাঁচতে থাকে তখন আর সে আসলে সরকার বা রাষ্ট্র থাকে না। রাষ্ট্রের খুব বেসিক কথাটাই হচ্ছে এটা। এই ভদ্রলোককে ধরার মাধ্যমে বিদেশে অত বার্তা দেওয়ার আছে যে যেখানেই এটা একটা উগ্রবাদ, এবং এসব কারণেই আরও বহু কিছুর সাথে এগুলোকে যোগ করে এটা উগ্রবাদীদের সরকার, এটা জঙ্গিদের সরকার, এই আলাপ গ্লোবালি তোলার চেষ্টা হচ্ছে। এই বার্তা দিতে পারতো সরকার, দিতে পারে, আমি জানি না করবে কিনা, আমি জানি না, আমি মোটামুটি নিশ্চিত যেটা করবে না, কিন্তু এই বার্তাটা দিতে পারতো যে আমরা এগুলো বরদাস্ত করছি না। কিন্তু সেই বার্তা দেওয়া হচ্ছে না। অ্যাট দ্য সেম টাইম ধরে জনগণকে বোঝাতে পারতো, দেখো এই যে আমরা খেয়াল করেছি, উনিও কান ধরে উঠবস করিয়েছেন আসলে এরা ভালনারেবল মানুষ বলে। এই মানুষগুলোর চেহারা দেখুন, এদেরকে কান ধরে উঠবস করানো যায়। ওনার কাছাকাছি একজন থাকলে তখন তার হ্যাডাম আসলে দেখতে পারতাম আমরা, ওটার হয় না, হতো না। ঠিক একইভাবে সরকারও এই ধরনের একটা মানুষকে যদি আইনের আওতায় না আনে, আমাদের কাছে এই সরকারগুলোর ফেলতে পারে। সেজন্য খুব ছোট ঘটনা এটাকে মনে করার কোনো কারণ নেই। এই ঘটনা সরকার কী আচরণ করছে, কী করছে না করছে, সেটাতে সরকারের চরিত্র বোঝা যায়। এই প্রত্যেকটা ছোট ছোট লিটমাস টেস্টই আসলে একটা সরকারের চরিত্র আমরা বুঝে উঠি। আমরা চাই বা না চাই, আমাদের সাবকনশিয়াসে এই সরকার সম্পর্কে একটা পারসেপশন তৈরি হয়, হতে বাধ্য। আমি আমার চারপাশে এগুলো দেখছি, তো এসব ইসলামের বিরুদ্ধে যখন সরকার কিছু করবে না, আমরা এগুলো দেখবো তো, বুঝবো তো। আর একই সাথে আমাদের সমাজে আমি জামায়াতের আমির যে মন্ত্র, যে আহ্বান জানিয়েছেন, আমি এটাকে সঠিক মনে করি না, সঠিক বলে মনে করি না। তিনি সরকারকে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন, এটা অন্যায় আহ্বান, অন্যায় আহ্বান। তাদের দলের সাথে ইসলাম শব্দটা আছে, সুতরাং তারা আইডেন্টিটি পলিটিক্স করবেন, ইসলামী আইডেন্টিটি পলিটিক্স। তিনি মানুষকে রমজানে রোজা রাখার জন্য এনকারেজ করবেন, রমজানের পবিত্রতা রক্ষা। ইয়াস, আই অ্যাগ্রি উইথ দিস। রেস্টুরেন্টগুলো যাতে এই জিনিসটা মেনটেন করে, এটা মেনটেন করছে। উনি জাস্ট আবার একবার সতর্কতা জানাতে পারতেন যাতে তারা এই জিনিসটা মেনটেন বন্ধ করে দেওয়ার আহ্বান তিনি জানাতে পারেন না।
কোনো একটা রেস্টুরেন্ট, একটা ব্যবসার প্রশ্ন আছে, তার টিকে থাকার প্রশ্ন আছে, তার ভাড়ার প্রশ্ন আছে, সেই রেস্টুরেন্টগুলোতে কাজ করা মানুষ আছে, সেই রেস্টুরেন্টগুলোর সাথে প্রচুর ব্যবসা জড়িত আছে। সব কিছুর পরও এবং এটা খোলা রাখে তার কেটে এটা রাখার জড়িত বিরাট যে লস আছে, তিনি যদি বন্ধ করেন সে দায়িত্ব তো তাকেই নিতে হবে, যিনি এগুলো ওন করেন। সব জেনে শুনে যারা খোলা রাখবেন, যারা খাবেন, প্রত্যেকটার জবাবদিহিতা সৃষ্টিকর্তার কাছে তারাই করবেন। এই ধরনের আহ্বানও বাংলাদেশকে একই রকম ট্যাগ দিতে সাহায্য করে। জামায়াতের মতো এত বড় একটা দলের এত গুরুত্বপূর্ণ একজন মানুষের এই ধরনের আহ্বানও সমাজে ওই সব লক্ষ্মীপুরে যে ঘটনা ঘটলো তাদেরকে এই ধরনের কাজ করায় কিছুটা হলেও উদ্বুদ্ধ করে। যদিও আগেও কখনো কখনো এই ঘটনাগুলো হয়েছে, এই আহ্বানের আগে আমি অনেক আগেও কখনো কখনো খবরে পড়েছি। আগে তার এত ভিডিও পাওয়া যেত না, এখন ভিডিও পাওয়া যায়। এবং খেয়াল করবো আমরা, ওই লোক ভিডিও করা হচ্ছে তাতে কিছু আসে যায় না। একাধিক মানুষ যে ক্যামেরাতে আমরা ভিডিওটা দেখছি, আপনারা মন্তব্য থেকে ভিডিওটা দেখে নেবেন, আমি এখানে যুক্ত করে দিচ্ছি। মানে একটা ক্যামেরা থেকে দেখা যাচ্ছে সেই ক্যামেরাতে আরও অন্যরাও যে ভিডিও করছে, সব কয়েকজন মিলে ভিডিও করছে এবং উনি কেয়ার করছেন না। আসলে এই যে কেয়ার করছি না সরকারকে, এটা এই সরকারই আসলে এই পরিস্থিতিটা তৈরি করেছে। এই দীর্ঘ 7 মাসে অনেকগুলো ক্ষেত্রে সরকার আসলে প্রয়োজনীয় ব্যবস্থা যেহেতু নেয়নি, এই সরকার বার্তা দিয়ে দিয়েছে এই সরকারের সময় যা তা করা যায়, লাভ নেই। তারপর আমি আহ্বান জানাই, এটা একটা গুরুত্বপূর্ণ কেস যেখানে একটা মোটামুটি পাওয়ারফুল মানুষকে আইনের আওতায় এনে নিরীহ মানুষের উপরে নিপীড়ন, অত্যাচার করার, জুলুম করার কারণে এর চেয়ে বিভৎস কিছু হয় না। ক্যামেরার সামনে মানুষদেরকে কান ধরে উঠবস করানো হচ্ছে। এর চেয়ে মানুষের মর্যাদার এত বড় হানিকর কাজ হতে পারে না। এই অসভ্যতা, এই বর্বরতা এবং ইত্রামোর জন্য এই লোককে আইনের আওতায় আনার মাধ্যমে সরকার বার্তা দিতে পারে, উচিত হবে। প্রিয় দেশবাসী, শুরু থেকে শেষ পর্যন্ত যারা এই ভিডিওটি দেখেছেন সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। যারা এরকম নিউজ ভিডিও পেতে পছন্দ করেন তারা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। যারা এখন এই ভিডিওটি শেয়ার করেননি, এই ভিডিওটি দ্রুত শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিন। আজকের মতন এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও নিয়ে ইনশাল্লাহ।